পৌষের রুমে চোখ বোলালো, কিন্তু মেয়েটা কোথাও নেই। হতশ্রী মুখ নিয়ে প্রিয়ার সামনে আবারও হাজির হলো। প্রিয়া তখন টেবিলের খাবার পরিবেশন করছিল। আকুতি নিয়ে বলে উঠল, ছোট আম্মু বলো না পৌষি কোথায়? তাকে কেন খুঁজে যাচ্ছ এত? ছোট আম্মু প্লিজ, কারণটা পরে বলছি, আগে বলো তোমার মেয়ে কোথায়? প্রিয়া হতাশার সুর তুলল মুখে, বলল, ও সত্যিই রুমে ছিল, আবার খুঁজে দেখো। আরাম দু হাত কোমরে রেখে এতক্ষণ দাঁড়িয়েছিল। হঠাৎ করে আকুলতার সুর তার গলায় ভেসে এলো। ছোট আম্মু বলো না তোমার মেয়ে কোথায়? ওর সাথে আমার অনেক কথা জমে আছে, অনেক কিছু বলার আছে, প্লিজ বলো না। আমি তো ওকে রুমেই দেখেছি, এখন কোথায় গেছে আমি সত্যিই জানি না। তুমি বসো, খাবার খেয়ে নাও। দেখেই বোঝা যাচ্ছে সকাল থেকে অভুক্ত আছো। কিন্তু আমার খিদে নেই ছোট আম্মু। প্রিয়াটাকে সাড়া না দিয়ে আরাব ফের পৌষির রুমে প্রবেশ করলো। প্রিয়া হতবাক, কিন্তু পুনরায় জিজ্ঞাসা করলো না আর। সৌরভ চেয়ার টেনে খাবার টেবিলে বসে পড়লো। প্রিয়া আরাভের ব্যাপারে কিছু বলতে চাইলো, কিন্তু সৌরভ শুনতে নারাজ। প্রিয়াকে থামিয়ে দিল তার আগেই। আধা ঘন্টা পেরোলো, পৌষির রুমে বসে আছে আরাব, অথচ যার জন্য অপেক্ষা করছে সেই ব্যক্তি উধাও। কোথায় আছে তাও সে জানে না। পুনরায় প্রিয়ার কাছে ফিরে এলো, কিন্তু প্রিয়া আগের মতোই একই জবাব দিল। শেষে অগত্যা সৌরভের কাছে আকুতি মিনতি করলো পৌষি কোথায় জানার জন্য। সৌরভ তার কথায় কর্ণপাত করলো না, না জবাব দেওয়ার ইচ্ছে পোষণ করলো। সে নিজের কাছেই ব্যস্ত। আরাব হার মানার পাত্র নয়, সে সৌরভের কাছে ফের মিনতি করলো। সৌরভ এবার কিঞ্চিত বিরক্তি বোধ প্রকাশ করলো, বলল, ফিরে যাও আরাফ, আজ বাদে কাল বিয়ে তোমার, এখন এসব পাগলামি মানায় না তোমাকে। বিবাহিত লোকের আবার কিসের বিয়ে ছোট পাপা? সৌরভ বাক্যহীন জবাব দিল না আর, কিন্তু আরাব থেমে নেই, বলল, তুমি পৌষিকে লুকিয়ে রেখেছো তাই না ছোট পাপা? কিন্তু কতদিন লুকাবে আমার থেকে? আমি তাকে ঠিক খুঁজে বের করব। হয়তো আমার অনেক ভুল ছিল, অন্যায় করেছি, কিন্তু তুমিও তো কম অন্যায় করনি আমার সাথে। শৈশব থেকে কৈশোর কোনো মেয়ের সাথে কথা বলতে দাওনি, তাদের আশেপাশেও ঘেঁষতে দাওনি, তীক্ষ্ণ নজরে রেখেছিলে আমাকে, কারণ তুমি চাওনি দ্বিতীয় কেউ আসুক আমার জীবনে। তোমার মেয়েকেই যেন নিজের মস্তিষ্কে রেখে দেই সারা জীবন, কিন্তু যৌবনে পা রাখতেই আমার উপর রেস্ট্রিকশন জারি করলে। তোমার মেয়ের কাছাকাছি যাওয়া যাবে না, তাকে এড়িয়ে যেতে হবে, কোনো প্রেম নিবেদন করা যাবে না। বিবাহিত হওয়া সত্ত্বেও আমি অসহায়। তুমি চাওনি আমাদের মাঝে কোনো সম্পর্ক গড়ে উঠুক। আমি তোমার কথা রেখেছিলাম ছোট পাপা, কিন্তু ছোট পাপা তুমি কি রেখেছিলে তোমার কথা? একবারও কি পৌষিকে আমাদের বিয়ের কথা জানিয়েছিলে? তাকেও কি আমার মতো রেস্ট্রিকশন জারি করেছিলে? কোনো ছেলের সাথে কথা বলা যাবে না, বন্ধুত্ব করা যাবে না। তুমি অলরেডি বিবাহিত। বলো ছোট পাপা, তাহলে আজ কেন আমাকেই শাস্তি পেতে হচ্ছে? কেন সব কৈফিয়ত আমাকেই দিতে হচ্ছে? ছোট পাপা, আমি তোমার মেয়েকে স্বাধীনতা দিয়েছিলাম, কিন্তু মুক্তি নয়। আমার থেকে তার কোনো মুক্তি নেই। রাগে ক্ষোভে মনের মাঝে যা ছিল সব উগরে দিল আরাব। সৌরভ প্লেটে ভাত মেখে মুখে তুলেছে গোগ্রাসে। আরাবের সকল অভিযোগ শ্রবণ করলো চুপচাপ। তার কথা শেষ হতে বিরক্তি প্রকাশ করলো নিজের অবস্থান থেকে, বলল, আমি তোমার উপর নিষেধাজ্ঞা জারি করেছিলাম তোমাদের দুজনের ভালোর জন্য। তোমরা অপ্রাপ্তবয়স্ক ছিলে, তখন তোমাদের মাঝে কোনোরূপ বৈবাহিক সম্পর্ক গড়ে উঠুক আমি চাইনি। এতে পড়াশোনায় মনোযোগ হারাতে দুজনেই। কিন্তু তার বদলে তুমি কি করেছো? 5 বছর লাপাত্তা, নিজেকে লুকিয়ে রেখেছিলে বিদেশের মাটিতে, আবার ফিরে এলে অন্য এক নারী নিয়ে। আরাব তাচ্ছিলের সুর তুলল মুখে, বলল, এই বিষয়ে আমি তোমার মেয়ের সাথে কথা বলতে চাই। আমার অনেক কিছু জানার আছে তার কাছ থেকেই, তাকে অনেক কিছু জানানোর আছে আমার। কিন্তু তুমি বড্ড দেরি করে ফেলেছো আরাপ। বাহ ছোট পাপা, আজকাল তুমি আমাকে নাম ধরে ডাকো তাহলে, আগেই জামাই বাবাজি ছাড়া ডাকতেই না। বেশ উন্নতি হয়েছে তোমার। সৌরভ খাবারে
মনোযোগ দিল। আপাতত আরাবকে নিয়ে ভাবছে না। সন্ধেয় পাত্র আসবে পৌশিকে দেখতে। কথাবার্তা জমলে আজকে আকত করে রাখবেন, নয়তো আরাব নতুন করে ঝামেলা পাকাবে। প্রিয়া নিজের স্বামীকে দেখে যাচ্ছেন বিরতিহীন। একটা মানুষ এত দ্রুত কিভাবে পরিবর্তন হতে পারে? কোলে পিঠে মানুষ করা তার সবচেয়ে প্রিয় সেই ছোট্ট আরাবকে এত জলদি কিভাবে ভুলতে পারে? ছেলেটার কোনো কথাই সে কর্ণপাত করছে না। একটাবার খাবার খেতেও বলল না। এত নিষ্ঠুর কিভাবে হতে পারে? সে আর কিছুই ভাবতে পারছে না। কণ্ঠ রোধ হয়ে আসছে। আরাবকে বলল, খেতে বসো বাবাজি, দুপুর গড়িয়ে বিকেল হওয়ার সময় হয়ে এসেছে। বসো না, খেয়ে নাও। তোমার মেয়েকে খুঁজে বের করি, তারপর শান্তিতে খাবার খাবো, তার আগে নয়। আরাব কথা শেষ করে ঘাড় ঘুরাতেই চমকে উঠল। ঢিপ ঢিপ শব্দে অস্থিরভাবে কাঁপছে তার বক্ষপিঞ্জর। নিঃশ্বাসের গতিবেগও বেড়েছে অভাবনীয়ভাবে। এতক্ষণ এই মেয়েটাকে সে খুঁজে চলেছে, অথচ সে চুপচাপ ঠায় দাঁড়িয়ে আছে তার পেছনে। অবশেষে তার দগ্ধ হৃদয়ে এক পশলা বৃষ্টির আগমন হলো তার পৌষ মাসকে দেখে। ঠোঁটের কোণে ফুটল এক চিলেতে হাসি, কিন্তু পৌষের বিভ্রম দৃষ্টি। হয়তো এভাবে তাকে দেখে প্রত্যাশা করেনি। সেও কিছু বলে ঘাটালো না আর নিজেকে স্থির করলো অতি দ্রুতই। নিভৃতে দুজনে কথা বলবে একে অপরের সাথে, তাই জিজ্ঞাসা করা হলো না এতক্ষণ কোথায় ছিল সে। উল্টো বলে উঠল, এসো একসাথে বসি, আমি এতক্ষণ তোমার জন্য অপেক্ষা করছিলাম। পৌষি ঠায় দাঁড়িয়ে আছে। এখন তার কি বলা উচিত? এই লোকটার বিরহে এতক্ষণ অভুক্ত থেকে ছাদে শোক বিলাস করে এসেছে, অথচ ঘরে এসে দেখছে এই লোক নাকি তার জন্য অপেক্ষা করছে। অদ্ভুত তো, উড়োজাহাজ করে এসেছে নাকি? এত দ্রুত ফেনীতে আসলো কিভাবে? নাকি সে নিছকই স্বপ্ন দেখছে? স্বপ্ন ভেবে আলতো করে হেসে উঠল। আরাব কিঞ্চিত অবাক হলো, ভ্রু কুঞ্চন করে বলে উঠল, হাসছো কেন? আমি হাসির কি বললাম? পৌষি পিট পিট করে তাকালো। তার কাছে এখনো অবিশ্বাস্য ঠেকছে। আচমকাই বলে উঠল, আরাফ ভাই, তুমি কখন এলে? আরাব ফের অবাক হলো, বলল, বইন, তুমি যখন গায়েব ছিলে তখন। পৌষে বেশ লজ্জা পেল। সে একবার নিজের বাবা মায়ের উপর চোখ বোলালো। তার বাবা একটু আগে উঠে গেছে খাবার টেবিল থেকে, কিন্তু তার মা এখনো বসা। আরাফের হুট করে বোন সম্বোধন তার কেমন যেন লাগলো। অবশ্য এ আর এমন কি, দুদিন পর তো এমনিতেও সে বইন হয়ে যাবে। সহসাই মর্মদহনে পড়ল। চেয়ার টেনে বসতে আরাফও বসলো তার পাশাপাশি। পৌষে অজান্তেই কত কিছু ভেবে চলেছে, অথচ আরাব ভাবনাহীন। খাওয়ার মাঝে তার পূর্ণ দৃষ্টি পৌষের উপর। চুপচাপ কোনরূপ বাক্য বিনিময় ছাড়াই খাবার শেষ করে উঠল দুজনে। পৌষের চটজলদি নিচে রুমে এলো। দরজা ঠেলে ভেতরে পা রাখতেই দেখলো তার পিছু পিছু আরাব এসে পড়েছে। অবাকের চরম শিখরে সে। তার রুমে আসছে কেন এই লোক? জড়তা নিয়ে বলে উঠল, আরাফ ভাই, তো তুমি এখানে? আরাব মুখে জবাব না দিয়ে অপ্রত্যাশিত এক কাজ করে বসলো। পৌষের দু চোখ বন্ধ হয়ে গেল মুহূর্তেই। নিঃশ্বাস নেওয়াই বন্ধ করে দিল সে। আরাব হাসলো কিঞ্চিত শব্দ করে, অথচ দু চোখের কোণ বেয়ে অশ্রু গড়াচ্ছে অনবরত। হাতের বাঁধন আর দৃঢ় করলো। পৌষের বন্ধ চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, চোখ খোলো পৌষ মাস, নিঃশ্বাস নাও বলছি, তাকিয়ে দেখো, আমি কিচ্ছু করিনি কিন্তু। এখনো তবদা খেয়ে আছে পৌষি, সাথে লজ্জায় মর্মর অবস্থা। এমন অপ্রত্যাশিত কিছু স্বপ্নেও চিন্তা করেনি। চোখ দুটো নামিয়ে রেখেছে সেই কখন থেকে। আচমকা ঘাড় ঘোরাতে গিয়ে এক পলকের চেয়েও কম সময়ের জন্য চোকাচোকি হয়ে গেল আরাবের সাথে। এমন উদ্ভ্রান্তের মতো আরাবকে সে আর কখনো দেখেনি। কত গোছানো পরিপাটি সুদর্শন যুবক ছিল সে, অথচ আজ ভীষণ অদ্ভুত লাগছে। তার অদ্ভুত চাউনি, মোহমায়ে আচ্ছন্ন সে দু চোখ, এ যেন অবর্ণনীয় এক অন্যরকম অনুভূতি। এমন অদ্ভুত আচরণ এই প্রথম করল বোধহয়। কোনো মৌখিক বাক্য বিনিময় ছাড়াই হুট করে তাকে জড়িয়ে ধরল। বুকটা ধুকপুক করছে সেই থেকে। নিঃশ্বাসটাও নিচ্ছে বেশ মেপে মেপে। অথচ আরাব নিচের বাহু বন্ধনে পৌষিকে এখন শক্ত করে ধরে আছে।
কিছু মুহূর্ত পার হতেই হুট করে তার মতিভ্রম হলো। সে পৌশিকে আলগোছে ছেড়ে দিল। তারপর পাশ কাটিয়ে বিছানায় বসতে বসতে বলল, আমি কি তোমার বিছানায় বসতে পারি পৌষ মাস? কথাটা বলেও জবাবের অপেক্ষা করেনি আরাব, তার আগেই দপ করে বিছানায় বসে পড়েছে। এমন বিক্ষিপ্ত আচরণে ফের আশ্চর্য হলো পৌশি। খাটের অন্য পাশে দাঁড়ানো সে নিচু মাথা তুলে তীক্ষ্ণ নজর দিল সামনে থাকা আরাবের দিকে, কিন্তু সেই দৃষ্টি তার স্থায়ী হলো মাত্র কয়েক পলকের জন্য। চোখে চোখ রাখা বেশ কষ্টসাধ্য হলো আজ। ওই দু চোখে ইন্দ্রজাল জানে বোধহয়, কেমন অদৃশ্য টানে তাকে কাছে ডাকছে। সে ফের দৃষ্টি এপাশ ওপাশ করে অন্যদিকে ঘোরালো। দৃষ্টির সাথে সাথে তার গলার স্বরও আবদ্ধ হয়ে আছে। হাজার চেষ্টা করে একটা শব্দ বের হলো না মুখ থেকে। এ কেমন সর্বনাশ হলো তার? তবে কি আরাব তাকে বশ করেছে? শুকনো ঢোক গিলল আরাবের দৃষ্টির অগোচরে। এই মুহূর্তে আরাব পুরো রুম ছুঁড়ে চোখ গোলালো। না চাইতেই অযাচিত কিছু চোখে পড়ল। তার পৌষ মাস বড্ড অগোছালো হয়ে গেছে। গায়ের পোশাক সব ছাড়িয়ে ছিটিয়ে রেখেছে বিছানায়। হয়তো স্বামীর শোকে দুঃখ বিলাস করতে গিয়ে তার আর গোছানো হয়ে ওঠেনি। সে নিভৃতেই হাসলো, কিছুটা এলোমেলো থাকা ভালো। মুখের কোণে অদৃশ্যমান দুষ্টু হাসি ফুটলো। বলল, তুমি আগের থেকে অনেক মোটা হয়ে গেছো পৌষ মাস, তবে বডি ফিটনেসের বেশ উন্নতি হয়েছে দেখছি। ভালোই। বিস্ময়ে পৌষের চোখ গোল গোল হয়ে গেল মুহূর্তে। সে কি সত্যিই মোটা হয়ে গেছে? তার ওজন তো মাত্র 46। এটা কি সত্যি বেশি হয়ে গেছে? কিন্তু হুট করে তার চোখ পড়ল বিছানায় অগোছালো কাপড়ের ওপর। সে কাপড়ে দৃশ্যমান একটা সংখ্যা চলচল করছে বেশ। নিশ্চিত এই লোক সেটা দেখেছে। লজ্জায় যেন আরো গুটিয়ে গেল সে। দম বন্ধ হওয়ার উপক্রম প্রায়। এই লোককে তাড়াতে হবে জলদি। সে হুট করেই বলে উঠল, আরাফ ভাই, তোমার রুমে যাও, আমি ঘুমাবো। আরাব দায়ের সারা জবাব দিল, তো ঘুমাও। আমি কি ধরে রেখেছি তোমাকে? কবেই ছেড়ে দিয়েছি। তবে তুমি চাইলেই আমাকে ধরতে পারো। আই ডোন্ট মাইন্ড। পৌষি ভেবে পেল না এই লোকের আচমকা কি হয়েছে। তার সাথে কেমন নরম সুরে কথা বলছে কেন? কালকেও তো তাকে কটাক্ষ করলো, কেমন রূঢ়তা ভাষায় কথা বলল। অথচ একদিনের ব্যবধানে এমন পরিবর্তন কিভাবে সম্ভব? আক্ষেপের সুরে তুলল মুখে, বলল, আরাফ ভাই, বাকি কথা শেষ করতে দেয়নি আরাব, বলে উঠল, দাঁড়িয়ে না থেকে বিছানায় বসো। যা বলার পাশে বসে বলতে পারো। দূর থেকে বললে আমি আবার শুনতে পাই না। অনেক কষ্টে নিচের লজ্জাকে সংযত করলো পৌষি, বলে উঠল, এই রুমে কি চাই তোমার? আরাব জবাব দিল না, চুপচাপ বসে আছে। কিছু মুহূর্ত পার হতেই বলল, তুমি কিছু বললে পৌষ মাস? আগেই বলেছি আমি দূরের শব্দ শুনতে পাই না। পাশে এসে বসো। তারপর কি জানতে চাও বলো। পড়শি এবার বিরক্তি বোধ করলো। অসহ্য লাগছে তার কাছে। চোখে মুখে দৃশ্যমান তার বিরক্তি বোধ। পা দুরকম এগিয়ে আরাভের সামনে দাঁড়ালো। রুক্ষ ভাষায় বলল, তুমি এক্ষুনি আমার রুম থেকে বের হবে। সহ্য হচ্ছে না তোমার এসব বেহায়াপনা। এসব বেহায়াপনা তোমার হবু বউয়ের সাথে করো গিয়ে। পৌষি ভেবেছিল তার দৃঢ় কথায় আরাব ফুঁসে উঠবে, তার গালে কষে এক থাপ্পড় মেরে হনহনিয়ে বের হয়ে যাবে রুম থেকে। কিন্তু ঘটলো তার উল্টো কিছু। যা হওয়ার ছিল না তাই হলো। জানালার পর্দাগুলো টেনে দিল আরাব। বিকেলে রোদ আসা বন্ধ হয়ে গেল তখন। ঘর কিছুটা অন্ধকারাচ্ছন্ন। পৌষি হতভম্বের মতো ঠায় দাঁড়িয়ে আছে। কিছু বুঝে ওঠার আগেই আরাব তাকে ছোঁ মেরে বিছানায় নিয়ে শুয়ে পড়ল। পৌষি তখনও হতবিহ্বল। নিজের সর্বশক্তি দিয়ে ঠেকাতে চাইল, কিন্তু আরাবের বলিষ্ঠ হাতের বন্ধন থেকে নিজেকে বাঁচাতে বরাবরই ব্যর্থ হলো। তার দু হাত আরাবের বুকের মাঝে লেপ্টে আছে। তার হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ স্পষ্টত শুনতে পাচ্ছে সে। নিঃশ্বাসে নির্গত বায়ু তার থেকে মুখে আছড়ে পড়ছে। কেমন একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে আছে সে। দু চোখ মেলে রাখা, অথচ তাকাতে অস্বস্তিতে ডুবছে। ঈষৎ আলোয় বেশ বুঝতে পারছে আরাভের তীর্যক দৃষ্টি তার উপর। শেষে ধস্তাধস্তি করে ক্ষান্ত হলো সে। কাঁপা কাঁপা গলায় বলল, তুমি এত অসভ্য কবে হলে আরাফ ভাই? নির্লজ্জের মতো এমন করছো কেন?
আরাব মৃদু হাসলো, কিঞ্চিত দূরত্ব তাদের মাঝে তখনও। সেই দূরত্ব রেখেই বলল, তুমি তো বললে বেহায়াপনা করতে। আমি তোমার হবু বউয়ের কথা বলেছি। দেখো, হবু বউ কাছে নেই, কিন্তু বউ তো কাছে আছে। বউ সম্বোধনে পৌষির বক্ষস্থল কেঁপে উঠল হঠাৎই। এই শব্দটাতে যেন কিছু ছিল, কি এক শিহরণ জাগানো শব্দ। ভাবতেই যেন লজ্জায় আরো মিয়ে গেল। গলা থেকে উঠে আসা শব্দগুচ্ছ যেন আবার ফেরত গেল। অনেক কঠিন ভাষা বলতে গিয়েও থেমে যেতে হচ্ছে তাকে। কি এক অস্বস্তিকর পরিবেশ। সে চুপ হয়ে আছে, আরাভও নিশ্চুপ। পিনপতন নীরবতা দুজনের মাঝে, অথচ দুজনই একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনছে প্রকটভাবে। নীরবতা ভেঙে আরাব বলল, লজ্জা পাচ্ছ পৌষ মাস? লজ্জা পেলে তোমাকে একদম বউ বউ লাগে। আরাব আরো কিছু বলতে গিয়েও হঠাৎই থেমে গেল। তার এমন রোমান্টিক মুহূর্তে দরজায় বেশ সজোরে করাঘাতের শব্দ করল কেউ। কিঞ্চিত বিরক্তিতে কপাল কুঁচকালো সে। এই সময় আবার কে দরজায় কড়া নাড়ে? আরাবের এমন আদুরে আলাপ পৌষে ঠিক হজম হচ্ছে না। সে ছাড়া পাওয়ার জন্য অস্থির হয়ে উঠল আবার, কিন্তু আরাব ছাড়ার পাত্র নয়। হাতের বাঁধন দৃঢ় করলো আরো, তারপর ফিসফিস করে বলল, ইলফিসের মতো এত নড়ছ কেন? চুপ থাকো না পৌষ মাস, আমাকে কথা বলতে দাও। পৌষে বুঝলো না তার কি করা উচিত। উত্তপ্ত কিছু গালি ছুড়বে নাকি নিজেকে বের করবে এর বাহু বন্ধন থেকে, কিন্তু দুটোর একটাও তাকে দিয়ে হচ্ছে না। তবু মিনমিন করে বলল। আরাব ভাই, এসব কি হচ্ছে? ছাড়ো বলছি। আরাব জবাব দেওয়ার আগেই দরজার পাশ থেকে সৌরভের ক্রোধান্বিত বাক্য ভেসে এলো। আমি জানি আরাফ, তুমি এখানেই আছো, বাইরে এসো, তোমার সাথে আমার দরকারি কিছু কথা আছে। আরাব দায়সারা জবাব দিল। ছোট পাপা, তুমি কেমন শ্বশুর বলো তো? মেয়ে আর মেয়ে জামাইয়ের রোম্যান্সে বাধা দিতে আসছো? এখন যাও, সময় হলে আমি নিজেই আসবো। সৌরভ ভ্যাবাচাকা খেয়ে গেল মুহূর্তেই। ফের দরজায় করাঘাত করতে গিয়েও লজ্জায় তার হাত থেমে গেল। তার বিশ্বাসই হচ্ছে না এটা আরাবের জবাব ছিল। ছেলেটা এত নির্লজ্জ কবে থেকে হলো ভেবে কুল পেল না। সে পৌষির রুমের চৌকাঠ থেকে প্রস্থান করলো অতি দ্রুত। বসার ঘরে বসে অদ্ভুতভাবে পায়চারি করছে। সত্যি আরাব তো এই ছেলে? এমন বাক্য কি সেই ছড়েছে? ছেলেটা এমন নির্লজ্জ হয়ে গেল ভাবতে তার চক্ষু কোটর থেকে বের হবার উপক্রম। প্রিয়া নিচের রুম ছেড়ে বেরিয়ে এলো সৌরভকে খুঁজতে, কিন্তু এসে দেখলো তার স্বামী কেমন বিক্ষিপ্ত আচরণ করছে। সে বেশ অবাক হলো। সোফায় গিয়ে বসলো সে, বলল, কি হয়েছে তোমার? এমনভাবে পায়চারি করছো কেন? সৌরভও সোফায় গা এলিয়ে বসেছে। প্রিয়ার দিকে তাকিয়ে হতাশার নিঃশ্বাস ফেলল হুট করে, বলে উঠল, প্রিয়া রানী, আমি ভাবতেই পারছি না এটা আমাদের আরাফ। মানে? আরাফ আমাকে নির্লজ্জ শ্বশুর বলল। মেয়ে আর মেয়ে জামাইয়ের রোমাঞ্চে যেন বাধা না দেই। তার সময় হলে সে নিজেই আসবে, ভাবতে পারছো কিছু? প্রিয়া মুখ টিপে হাসলো, জবাবে বলল, তাই তো, সব জামাইরাই বুঝি এমন নির্লজ্জ হয়, তাই না প্রফেসর সাহেব? খোসা মারলে প্রিয়া রানী। না তো, একদমই না। প্রিয়া শব্দ করে হেসে উঠল। সৌরভ বইয়ের দিকে তাকালো, মুগ্ধ হয়ে গেল বইয়ের সেই হাসি দেখে। কি বলবে এই নারীর 40 বছর বয়স, এখনো সুদর্শনা তার প্রিয়া রানী। কত প্রাণবন্ত তার সেই হাসি মুখ, দেখলেই তো অস্থিরতা মুহূর্তে গায়েব হয়ে যায়। এই যে তার ক্রোধ দমন হয়ে গেছে এখন। সে চুপচাপ বইয়ের মুখপানে তাকিয়ে আছে। প্রিয়া হঠাৎই হাসি থামালো। সৌরভের এমন চাউনি দেখে ভরকালো, এক ভ্রু উঁচিয়ে বলল, কি ব্যাপার প্রফেসর সাহেব, এভাবে তাকিয়ে আছো কেন? প্রিয়া রানী, তোমাকে দেখি। অচল পুরনো মানুষ, আমাকে দেখার কি আছে বলো তো? সৌরভ মৃদু হাসলো, বলল, প্রিয় মানুষ কখনো অচল পুরনো হয় না প্রিয়া রানী, সময়ের সাথে সাথে সে আরও প্রিয় হয়ে ওঠে। লজ্জায় ক্ষোভে রীতিমতো ফুঁসছে পৌষি। সে এখন তার বাবার সামনে কিভাবে যাবে? এত নির্লজ্জ কিভাবে হলো আরাব? সে ভাবতে লজ্জায় মিয়ে যাচ্ছে। অনেক চেষ্টা করছে আরাবের বলিষ্ঠ বাঁধন থেকে ছাড়া পেতে, কিন্তু ছাড়া না পেয়ে শেষে বহুল চর্চিত একটা কাজ করে বসলো। সে আরাবের ঘাড়ে একটা কামড় বসিয়ে দিল, আর তাতেই সফল হলো সে। আরাব ছেড়ে দিল চট জলদি। পৌষি বিছানা থেকে দৌড়ে দরজাটার দিকে ছুটল।
কিন্তু দরজার কাছে যেতে অসফল হলো শেষ পর্যন্ত, কারণ ততক্ষণে আরাভ তার ফিরতি জবাব দিয়ে দিয়েছে। ঠিক তার মতো করে ঘাড়ে বসালো আরাভের দন্তপাটির নিখুঁত কামড়। পৌষি হতভম্বের মতো হাত চেপে আছে, সেই জায়গায় ধরে বসে আছে। অথচ আরাভ ভাবলেশহীন বলে উঠল, হিসাব বরাবর পৌষ মাস। গায়ে নতুন টি শার্ট আর ট্রাউজার চড়ানো, সদ্য গোসল করে বের হয়ে আসায় চুল এখনো ভেজা তার। পা দুখানা মেলে তার সামনে বসে আছে, চোখে মুখে আগের সে উৎকণ্ঠা নেই, কেমন আমোদিত মুখাবয়ব। সৌরভ এক পলক দেখে অবাক হলো, এই ছেলের চটচলতি এত পরিবর্তন হয়ে গেল কিভাবে? তবে কি তার মেয়ের সাথে ভাব বিনিময় হয়ে গেল এত জলদি? কপালে চিন্তার ভাঁজ তার। খুঁটিয়ে খুঁটিয়ে আরাবকে দেখলো বেশ সময় ধরে। কিছু জিজ্ঞাসা করতে গিয়েও কণ্ঠ রোধ হয়ে আছে তার। আরাবী নীরবতা ভাঙলো, বলল, ছোট পাপা, তোমার দরকারি কিছু কথা ছিল না আমার সাথে? এখন বলতে পারো। তুমি নিজেই ছোটবেলার বিয়েটা প্রত্যাখ্যান করেছো, তাহলে এভাবে আমার মেয়ের কাছে আসা কি উচিত হয়েছে তোমার? প্রত্যাখ্যান তো অবশ্য করার কথা, কেন করব না? ওই বিয়ে দিয়ে কি সংসার করা যাবে? দুজনই তো নাবালক ছিলাম। একটা 5 বছরের বাচ্চা মেয়ের সাথে 8 বছরের বাচ্চা ছেলের বিয়ে দিয়েছ। তোমার মেয়ে তো তখন বিয়ের অর্থই জানতো না, আমি বা কত বড় ছিলাম। তাছাড়া এখনো আইনিভাবে আমাদের বিয়ে স্বীকৃতি পাইনি। বিয়ে তো আবারও করতে হবে তোমার মেয়েকে। কি কপাল আমার, এক বউকে 2বার বিয়ে করতে হচ্ছে। তবে আমি তোমাকে বিয়ের আয়োজন করতে বলেছিলাম কিন্তু ছোট পাপা, মনে করে দেখো। আর হ্যাঁ, যদি পারো চটজলদি বিয়ের আয়োজন শুরু করে দাও তো। আমার হাতে আবার সময় কম, আর মাত্র 5 দিন আছি দেশে। তোমার মেয়েকে পটাইতে পটাইতে আমার 8 দিন খেয়ে নিয়েছে। এমন কঠিন মেয়ে পয়দা করছো, পেটের নাড়ি ভুড়ি পচে যাবে তাও মুখ ফুটে কথা বের হবে না। কথায় বলে না, ভাঙবে তবু মচকাবে না। হতবিহ্বল সৌরভ নিশ্চুপ সব কথা শুনল। আবারও নিজ মনে বিড়বিড় করলো, এই ছেলে আরাপ নয়, তার জামাই বাবা যে এত নির্লজ্জ কখনো ছিল না। না এমন অকপট কথা বলতো, বেশ গম্ভীর শান্তশিষ্ট ছিল, কিন্তু এখন সন্দিগ্ধ নজরে সে আরো একবার চোখ বুলালো আরাবের মুখাবয়বে, কিন্তু দৃষ্টিতে তখন অন্য কিছু নজরে এলো। হঠাৎ এমন কিছু দেখলো, লজ্জায় আর অস্বস্তিতে শুকনো ঢোক গেল সে। আরাবের ঘাড়ে কামড়ের দাগ দৃশ্যমান, এমন কিছু তার নজরে আসতে হলো। ছি, কি লজ্জায় না লাগছে তার। কিন্তু আরাবকে কিভাবে বলবে এই দাগটা ঢেকে রাখতে? আরাব সৌরভের অস্থিরতা দেখে কিঞ্চিত অবাক হলো, বলে উঠল, কি হয়েছে ছোট পাপা? শরীর খারাপ লাগছে নাকি অন্য কিছু? সৌরভ যে কথা বলতে ডেকেছিল তাই আর বলা হলো না, উল্টো বলে উঠল, তোমার জ্যাকেট কোথায়? আজ বোধহয় ঠান্ডা বেশি পড়বে, তাই না? কানে গলায় ঠান্ডা লাগতে পারে, কান টুপি পরে থাকবে কিন্তু। হঠাৎই প্রসঙ্গ বদল দেখে আরাব তাজ্জব বনে গেল, বলল, এত ভয় পাওয়ার কিছু নেই, এর চেয়েও বেশি ঠান্ডা আমি সহ্য করতে পারি। সৌরভ কথা বাড়ালো না আর। বাক্যটুকু শেষ হতেই পরিমরি করে ছুটল নিচের রুমের উদ্দেশ্যে। সে বাপ হয়ে এসব কিছু কেন তার নজরে এলো? হাই রে, এই লজ্জা সে এখন কোথায় রাখবে? হন্তদন্ত হয়ে নিচের রুমে ঢুকলো সে। প্রিয়া নাস্তা বানাতে ব্যস্ত। অতর্কিত তার পাশে এসে দাঁড়িয়েছে পৌষি, মাথায় গোল একটা করে ঘোমটা টানানো, চোখে মুখে কেমন তীব্র অস্বস্তি। প্রিয়া এক পলক মেয়ের দিকে নজর বোলালো, নিভৃতেই হাসলো। তার মেয়েটা হয়তো লজ্জায় গুটিয়ে আছে এখন, তাই সে কিছু ঘাটালো না আর। পৌষিকে বলল চা তৈরি করতে। সে শীতের বিকেলে নাস্তা হিসেবে ভাপা পিঠা বানাচ্ছে, সাথে আছে খেজুর রস, আর শরীর চাঙ্গা রাখতে আছে আদা চা। পৌষি চা বানাচ্ছে বেশ মনোযোগ দিয়ে। আচমকাই ঘুমটা সরে গেল তার মাথা থেকে। প্রিয়া না চাইতেই ঘাড় ঘোরাতেই গিয়েই চোখে পড়ল অযাচিত কিছু। সে দেখেও না দেখার ভান করলো, কিন্তু ভাবলো সৌরভের কথা। বাবা হয়ে মেয়ের এমন কিছু দেখা বড্ড অস্বস্তিকর বিষয়। সে পৌষিকে বলল, তুই রুমে যা এখন, আরাবের কিছু লাগবে কিনা জিজ্ঞেস কর। পৌষি অথই চলে পড়ল। সে অভ্যাসটার জন্যই তো এখানে এসেছে। এখন রুমে গেলে তার সাথে আবার কোন অঘটন ঘটে কে জানে। সে মায়ের বিরোধিতা করলো।
আরাফ ভাইয়ের কিছু লাগবে না, আমি তোমার সাথে এখন কাজ করি না। তুমি একা একা আর কত কাজ করছো? আর আপ ভাই কি কেউ নিজের স্বামীকে ভাই ডাকে? আমিও তো তোমার মেয়েকে এই কথাই বোঝাচ্ছিলাম। ভাই ডেকে আমার মান সম্মানের দফা রফা বানিয়ে ছাড়ছে। শেষে আমার বাচ্চাগুলোও না জানি আমাকেই মামা ডেকে বসে থাকে।